বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ মোহাম্মদ নাজমুল হোসেন, ইনকাম ট্যাক্স ভ্যাট লিগাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স কনসালটেন্ট আর কি। তো আমাদের যে নতুন চেম্বার আর কি ইয়াতে বসে আছে আর কি, সেপ্টেম্বরে নিয়েছি। তো আমরা হচ্ছে এখন কাজের একটু যে করোনার কারণে হচ্ছে আপনার ক্লায়েন্টদের একটু আর্থিক সমস্যা আছে, যেন ওরা আস্তে আস্তে করে আসতেছে আর কি। তো ইনশাল্লাহ ক্লায়েন্টের হচ্ছে সংখ্যা বাড়বে আর কি। তো আমরা চেষ্টা করে যাই অবশ্যই ক্লায়েন্ট আসবে। তো আজকে হচ্ছে আমাদের আমি যেটা এখন মানে আপনাদেরকে করতে চাচ্ছিলাম আর কি, আপনাদের বোধগম্য করার জন্য, সেটা হচ্ছে রেট অফ ডিডাকশন আন্ডার সেকশন হচ্ছে 53 উপধারা হচ্ছে 2। এটা হচ্ছে সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত ইত্যাদি সুদ আয় হতে উৎসে কর গঠন। উপধারা 2 এর বিধান মতে কোনো ফান্ডের কর অব্যাহতির বিষয়ে আয়কর অধ্যাদেশে অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যাই বলা থাকুক না কেন, কোনো ব্যাংক বা সমবায় ব্যাংক ইসলামী নীতি অনুযায়ী পরিচালিত ব্যাংক অথবা কোনো অব্যাংকিং হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বা কোনো লিজিং কোম্পানি বা কোনো হচ্ছে গৃহায়নে অর্থায়নকারী কোম্পানিতে কোনো ফান্ডের দ্বারা বা নামে পরিচালিত বা রক্ষিত কোনো সঞ্চয় আমানত বা স্থায়ী আমানত বা হচ্ছে মেয়াদি আমানতের সুদ বা মুনাফার অংশ শেয়ার অফ প্রফিট পরিশোধের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি হচ্ছে উক্ত সুদ বা মুনাফার অংশ ফান্ডের হিসাবে ক্রেডিটের সময় বা পরিশোধের সময় দুটির মধ্যে যেটি আগে ঘটে আর কি, উক্ত সুদ বা মুনাফার অংশের উপরে হচ্ছে 5% হারে হচ্ছে উৎসে কর করবে না। তো উপধারা 2-তে ফান্ড বলতে হচ্ছে অ্যাপ্রুভ সুপার হচ্ছে অ্যানুয়েশন ফান্ড বা পেনশন ফান্ড বা গ্র্যাচুইটি ফান্ড বা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বা ওয়ার্কার্স বা হচ্ছে পার্টিসিপেশন ফান্ড সহ আইনের ধারা বা সৃষ্ট বা আইন ধারা প্রচারিত ফান্ডকে বোঝাবে, যা হচ্ছে কৃত্রিম আইনি সত্তা হিসেবে পরিগণিত হয় এবং যাদের নামে আইনানুগভাবে পৃথক হিসাব বা অ্যাকাউন্ট সম্পন্ন করা যায় আর কি। তো নতুন বিধান প্রবর্তনের মাধ্যমে আইনের ধারা সৃষ্ট বা আইন দ্বারা পরিচালিত ব্রড কর্তৃক অনুমোদিত কোন ফান্ড যার হচ্ছে সঞ্চয়ী আমানত বা স্থায়ী আমানত বা মেয়াদি আমানতের সুদের উপর হচ্ছে আগে উৎসে কর অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং তার উক্ত সুদের উপর 5% হারে কর আরোপিত। তো আমরা আরেকটা পড়ার চেষ্টা করি আর কি, সেটা হচ্ছে রেট অফ ডিডাকশন আন্ডার সেকশন 53 আর কি। তো এখানে আবাসিক উদ্দেশ্যে নির্মিত আর কি, কনস্ট্রাক্টেড ফর রেসিডেন্সিয়াল পারপাস দালান বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এখানে হচ্ছে এলাকা ভিত্তিক এটা যে ট্যাক্সটা ডিডাকশন করা হবে সেটা এলাকা বেস করে, যেহেতু এটা অ্যাপার্টমেন্ট আর কি। তো এখানে প্রতি বর্গ মিটারে উৎসে করের পরিমাণটা দেওয়া আছে, সেটা আমরা দেখবো আর কি। সেটা হচ্ছে ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বাড়িধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও হচ্ছে দিলকুশা বাণিজ্যিক এলাকা প্রতি বর্গ মিটারে উৎসে কর হচ্ছে 1600 টাকা। হচ্ছে ঢাকা ধানমন্ডি আবাসিক এলাকা, DOHS, মহাখালী লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা, কাউরান বাজার বাণিজ্যিক এলাকা এবং চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা, কলসি আবাসিক এলাকা, আগ্রাবাদ ও নাসিরাবাদ। এটা প্রতি বর্গ মিটারে উৎসে কর হচ্ছে 1500 টাকা। ক ও খ ব্যতীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যান্য এলাকা
1000 টাকা। গ হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশনভুক্ত এলাকা 700 টাকা। উপর ক, খ, গ এবং ঘ ব্যতীত অন্য এলাকা তো 300 টাকা। এখানে তবে অনধিক হচ্ছে 70 বর্গমিটার পর্যন্ত কমন স্পেস সহ আয়তন বিশিষ্ট আবাসিক অ্যাপার্টমেন্টের জন্য উৎসে করের হার হচ্ছে 20% কম হবে। অনধিক হচ্ছে 60 বর্গমিটার পর্যন্ত কমন স্পেস সহ আয়তন বিশিষ্ট আবাসিক অ্যাপার্টমেন্টের জন্য উৎসে করের হার হচ্ছে 40% কম হবে। আবাসিক ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে নির্মিত কনস্ট্রাক্টেড নট ফর দ্য রেসিডেন্ট পারপাস দালান বা অ্যাপার্টমেন্ট বা কোনো স্পেস এর ক্ষেত্রে তো এখানে আবার পরে হচ্ছে ঢাকা আরেকটা এখানে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে ঢাকার গুলশান মডেল টাউন, বনানী বাড়িধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও দিলকুশা বাণিজ্যিক এলাকা হচ্ছে প্রতি বর্গ মিটার উৎস কর হচ্ছে টাকায় 6500 টাকা। খ হচ্ছে ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা, DOHS মহাখালী লালমাটি হাউজিং সোসাইটি উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা, কারওয়ান বাজার বাণিজ্যিক এলাকা, চট্টগ্রামের হচ্ছে পাঁচলাইশ আবাসিক এলাকা, খুলশী আবাসিক এলাকা, আগ্রাবাদ ও নাসিরাবাদ। এটা হচ্ছে প্রতি বর্গ মিটার উৎস করা হচ্ছে 5000 টাকা। গ ও ঘ ব্যতীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যান্য এলাকা, এটা প্রতি বর্গ মিটারে উৎস করা হচ্ছে 3500 টাকা। আর গোয়া হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য কর্পোরেশন এলাকা, এটা প্রতি বর্গ মিটারে উৎস হচ্ছে 2500 টাকা। তো এখানে আবার একটু নোট দেওয়া আছে, এটা নোটে বলা হচ্ছে যে উপরে ক, খ ও গ এবং ঘ ব্যতীত অন্য এলাকা হচ্ছে যেগুলো আমরা পড়লাম ওটা বাদে হচ্ছে 12 প্রতি বর্গ মিটার হচ্ছে 1200 টাকা। এখানে আমরা এখন যেটা রেট অফ ডিডাকশন ফ্রম ইনকাম অফ নন রেসিডেন্ট আন্ডার সেকশন 56, এটা হচ্ছে ডিসক্রিপশন অফ সার্ভিস অফ পেমেন্টস রেট অফ ডিডাকশন ট্যাক্স। অ্যাডভাইজরি অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস, এটা হচ্ছে 10% রেট অফ ডিডাকশন ট্যাক্স। রিশিপমেন্ট ইন্সপেকশন সার্ভিস হচ্ছে 20% রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স। তারপরে প্রফেশনাল সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস, টেকনিক্যাল নো হাউ আর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রেট অফ ডিডাকশন হচ্ছে 20%। তারপর হচ্ছে আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন আর হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন অ্যান্ড ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্রসেস ডিজাইন হচ্ছে 20%। সার্টিফিকেশন হচ্ছে রেটিং ETC হচ্ছে রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স হচ্ছে 20%। চার্জ আর রেন্ট ফর দ্য স্যাটেলাইট হচ্ছে এয়ার টাইম আর হচ্ছে ফ্রিকুয়েন্সি রেন্ট আর হচ্ছে চ্যানেল ব্রডকাস্ট, এটা রেট অফ ডিডাকশন হচ্ছে 20%। লিগাল সার্ভিস 20%, ম্যানেজমেন্ট সার্ভিস ইনক্লুডিং ইভেন্ট ম্যানেজমেন্ট 20%, কমিশন হচ্ছে রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স হচ্ছে 20%। রয়্যালটি লাইসেন্স পে আর পেমেন্ট রিলেটেড টু intangible হচ্ছে রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স হচ্ছে 20%। ইন্টারেস্ট হচ্ছে রেট অফ ডিডাকশন হচ্ছে 20%। হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং হচ্ছে রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স হচ্ছে 20%। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে মেকিং আর ডিজিটাল মেকিং হচ্ছে রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স হচ্ছে 15%। এয়ার ট্রান্সপোর্ট আর ওয়াটার ট্রান্সপোর্ট নট বিং ক্যারিং সার্ভিস মেনশন ইন সেকশন 100 আর হচ্ছে 130A, এটা হচ্ছে রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স হচ্ছে 7.5%। Contractor or subcontractor of the manufacturing process or manufacturing on the civil work construction and engineering or work of similar nature, rate of deduction of tax. তো সাপ্লায়ার হচ্ছে রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স হচ্ছে 7.5%, ক্যাপিটাল গেইন হচ্ছে 15%, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 10%, রেন্টাল মেশিনারি ইকুইপমেন্ট ETC হচ্ছে রেট অফ ডিডাকশন অফ ট্যাক্স হচ্ছে 15%, ডিভিডেন্ড আর হচ্ছে কোম্পানি ফান্ড আর ট্রাস্ট
be any other person not being in company, fund or trust 20% or 30%. Artist and singer or player rate of deduction of tax 30%. Salary or remuneration rate of deduction of tax 30%. Exploration or drilling in petroleum operation 5.25%. Survey for coal, oil or gas and exploration 2.25%. Fish etc. Of surveyors of general insurance company 20%. Many service for making connectivity between oil and gas field or in export point. 25% any payment against any service not mentioned above. 20% any other payment 30%. Rate of advance tax under section 86B ধারা 86B এর উপধারা 1 এর বিধান মতে কোনো আয় বৎসরে কোনো ব্যক্তি মোটর গাড়ি বা জিপ মাইক্রোবাস এর মালিক হলে ওই ব্যক্তির ক্ষেত্রে উক্ত আয় বছরে অনুমিত আয় ধরে উপধারা 2 এর অনুমিত হারে অগ্রিম কর আদায়যোগ্য হবে। উপধারা 2 অনুযায়ী অগ্রিম করের হার হবে নিম্নরূপ: গাড়ির ধরন ও ইঞ্জিন ক্যাপাসিটি অগ্রিম টাকা 150 সিসি। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ বাজে কটা এখন? আচ্ছা আমি 8টার দিকে বেরোবো, আপনি চলে যাবেন? আচ্ছা ঠিক আছে। তো আমরা আলোচনায় ফিরি আর কি। আমাদের পাশের চেম্বারে আর কি আরেকজন উনি হচ্ছে ডাক্তার মানুষের মানে হেলথ কনসালটেন্ট আর কি। আমরা এখানে আশেপাশে সব কনসালটেন্টরাই বসে। তো রেট অফ অ্যাডভান্স ট্যাক্স আন্ডার সেকশন 86B ধারা 86B এর উপধারা 1 এর বিধান মতে কোনো আয় বছরে কোনো ব্যক্তি মোটর গাড়ি, জিপ বা মাইক্রোবাস সহ এর মালিক হলে ওই ব্যক্তির ক্ষেত্রে ওই আয় বছরে অনুমিত আয় ধরে হচ্ছে উপধারা 2 এ বর্ণিত অগ্রিম কর আদায়যোগ্য হবে। উপধারা 2 অনুযায়ী অগ্রিম করের হার নিম্নরূপ: অগ্রিম গাড়ির ধরন ও ইঞ্জিন ক্যাপাসিটি অগ্রিম কর টাকা এত। 150 সিসি বা 75 কিলোওয়াটের ঊর্ধ্বে নয় প্রতিটি মোটর কার বা হচ্ছে জিপের হচ্ছে অগ্রিম টাকা হচ্ছে 25,000 টাকা। 1500 সিসি বা হচ্ছে 75 কিলোমিটারের ঊর্ধ্বে কিন্তু 2000 সিসি বা 100 কিলোমিটার ঊর্ধ্বে নয় এর প্রতিটি মোটর কার বা জিপের জন্য হচ্ছে 50,000 টাকা। আচ্ছা তারপর 2000 সিসি বা হচ্ছে 100 কিলোমিটারের মধ্যে কিন্তু 2500 সিসি বা হচ্ছে 125 কিলোমিটার ঊর্ধ্বে না এর প্রতিটি মোটর কার বা জিপের জন্য হচ্ছে 75,000 টাকা। 2500 সিসি বা হচ্ছে 125 কিলোওয়াটের ঊর্ধ্বে কিন্তু 300 সিসি বা 150 কিলোমিটার ঊর্ধ্বে নয় এর প্রতিটি মোটর কার বা জিপের জন্য হচ্ছে 1,25,000 টাকা। 300 সিসি বা হচ্ছে 150 কিলোমিটার ঊর্ধ্বে কিন্তু হচ্ছে 3500 সিসি বা 175 কিলোমিটার ঊর্ধ্বে নয় এর প্রতিটি মোটর কার বা জিপের জন্য হচ্ছে অগ্রিম কর। এগুলো কিন্তু অগ্রিম করা আগে করছে মানে হচ্ছে 1.5 লাখ টাকা। তো 3,500 সিসি বা 175 কিলোওয়াটের মধ্যে নয় প্রতিটি মোটর কার বা জিপের ক্ষেত্রে হচ্ছে অগ্রিম কর হচ্ছে 2 লাখ টাকা। মাইক্রোবাস প্রতিটি হচ্ছে 30,000 টাকা। তবে কোনো ব্যক্তির একক বা যৌথ মালিকানায় একের অধিক মোটর কার, জিপ বা মাইক্রোবাস থাকলে পরবর্তী প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত হার অপেক্ষা 50%-এর বেশি হারে অগ্রিম কর প্রদান হবে। মোটর কার, জিপ, মাইক্রোবাসের রেজিস্ট্রেশনের সময় বা ফিটনেস নবায়নের তারিখ উত্তীর্ণ হওয়ার পূর্বে উক্ত অগ্রিম কর প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ প্রদানকারী কর্তৃক সনদ প্রদানের পূর্বে নিশ্চিত হবেন যে সংশ্লিষ্ট মোটর কার, জিপ বা মাইক্রোবাসের ক্ষেত্রে উপধারায় বর্ণিত হারে অগ্রিম কর পরিশোধ করা হয়েছে।
যে ক্ষেত্রে প্রতি বছর ফিটনেস নবায়ন হয় না, সেই ক্ষেত্রে করদাতার প্রত্যেক আয় বছর শেষ হওয়ার পূর্বে উক্ত অগ্রিম কর প্রদান করতে হবে এবং কর পরিশোধের প্রমাণ পরবর্তী ফিটনেস নবায়নের সময় তার ফিটনেস সনদ সনদ প্রদানকারী কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে। মোটর কার, জিপ, মাইক্রোবাসের নিম্নবর্ণিত মালিকের ক্ষেত্রে উক্ত ধারায় উল্লেখিত অগ্রিম কর প্রযোজ্য হবে না। এখানে বলছে মোটর কার, জিপ বা মাইক্রোবাস নিম্নলিখিত মালিকের ক্ষেত্রে উক্ত ধারায় উল্লেখিত অগ্রিম কর প্রযোজ্য হবে না। সরকার বা স্থানীয় সরকার, সরকারের বা স্থানীয় সরকার কোনো প্রকল্প বা কর্মসূচি বা কার্যক্রম, কোনো বিদেশি কূটনীতিক বাংলাদেশ অবস্থিত কোনো বিদেশি কূটনীতিক মিশন, জাতিসংঘ এর অঙ্গন সংগঠনের দপ্তর, বাংলাদেশে কোনো বিদেশি উন্নয়ন সহযোগী ও তার সংযুক্ত দপ্তর। 5 হচ্ছে সরকারের মান্থলি পেমেন্ট অর্ডার, এমপিও এর অধীনে সুবিধাপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এমন সত্তা যা আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 2 এর ক্লজ এর 46 অনুযায়ী হচ্ছে ব্যক্তি পার্সনের সংখ্যাভুক্ত নয়, কোনো গেজেট জীবিকা এমন কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন যার নিকট হতে এ ধারায় অগ্রিম কর আদায় হবে না মর্মে বোর্ড কর্তৃক সনদ প্রদান করা হয়েছে। উপধারা 2 এর অধীনে অগ্রিম কর প্রযোজ্য এমন কোনো ব্যক্তি কোনো আয় বছরে নিয়মিত সে আয়ের উপর প্রযোজ্য কর দেয় যদি উপধারা 2 এর অধীনে প্রদত্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, তাহলে ধরে নেওয়া হবে যে ওই ব্যক্তির আয় বছরে এর উপায় ছিল যার উপর গণনাকৃত কর দায় উপধারা বা 2 এর অধীনে আদায়কৃত করের সমান। উপধারা 2 এর অধীনে পরিশোধকৃত হচ্ছে কর নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করের বিপরীতে ক্রেডিট পাওয়া যাবে, তবে উক্ত করের কোনো অংশ ফেরত হবে না এবং এর কর পরবর্তী কোনো কর বছরে কর দাবির বিপরীতে সমন্বয় করা যাবে না। ধারা হচ্ছে 68B-তে আর কি। এখানে মোটর গাড়ি, মোটর কার বলতে বোঝায় মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স 1983 LP অফ 1983 এর ধারা 2 এর ক্লজ 25 অনুযায়ী সংগৃহীত মোটর গাড়ি যার মধ্যে জিপ এবং মাইক্রোবাস অন্তর্ভুক্ত হবে। নিয়মিত উৎসে আয় হচ্ছে ইনকাম ফ্রম রেগুলার সোর্স মধ্যে বোঝায় 82C এর উপধারা 2 এর উল্লেখিত উৎস ব্যতীত অন্য কোনো উৎসে আয়কে বোঝাবে। নতুন আছে এটা দরকার নেই। আর এখানে আমরা যে পেমেন্ট কোড আছে, তো পেমেন্ট কোডটা আমি একদিন সুন্দর করে আপনাদেরকে বলবো আর কি, যাতে আপনাদের হচ্ছে আমি একটা প্ল্যানিং করে রাখবো যে পেমেন্ট কোডগুলো কীভাবে মনে রাখা যায় আর কি। তো আমি নাজমুল হোসেন মামুন আর কি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে ট্যাক্সের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এটাতে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আমাদের যে প্রচেষ্টা আর কি সেটা সফল হবে। আর আপনারা হচ্ছে আমাদের চেম্বারে আসেন আর কি। আপনাদের এখন তো যে ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে হবে, তারপরে কোনো লিগালে কোনো সমস্যা থাকলে আসেন, আইন বিষয়ে কোনো সমস্যা থাকলে আসেন, কথা বলেন। ভ্যাটের রিটার্ন দিতে হয় প্রত্যেক মাসে, ধরেন এখন আগস্ট মাস চলতেছে, আগস্ট মাসের রিটার্নটা আপনার হয়ে গেছে, সেপ্টেম্বর 15 তারিখে দিতে হবে। ভ্যাটের মামলা সংক্রান্ত বিষয়ের জন্য জানার জন্য আসে, তারপর হচ্ছে কোম্পানি অ্যাফেয়ার্স ব্যাপারগুলো নিয়ে জানার জন্য আসে। তো আমরা হচ্ছে আপনার সার্বিক সহযোগিতা করার জন্য আমরা এখানে করতেছি আর কি। আমরা তো চেম্বার খুলে বসছি, অনেকে আমার সাথে ফোনে ফোনে আলোচনা করতে চায় আর ফোনে সমাধান নেয়, আমি সমাধান দিই আর কি। তো এটা আমার সাথে ইনজাস্টিস করা হয়। অনেকে ফোনে ফোনে পরামর্শ নিয়ে যান। আমরা তো পড়াশোনা করি, তারপরে হচ্ছে পরিশ্রম করে চেম্বার করছি, আমাদের তো একটা খরচ আছে। তো আমরা পরামর্শ নেন, ফ্রি নিয়ে যান। তারপরেও মানুষকে 2 বা 3বার ফ্রিতে দিই, কিন্তু সবসময় যদি চান তাহলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে দাঁড়ায়। কারণ এটা যেহেতু আমার আইন পরামর্শ দেওয়াটা হচ্ছে আমার পেশা আর কি। তারপরে আইনের কাজগুলোকে কমপ্লিশন করা, সেটাও আমাদের হচ্ছে পেশার মধ্যে আর কি, পেশার মধ্যে। তো আমাদের পেশাটাকে মূল্যায়ন করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাজগুলোকে আছে সুষ্ঠুভাবে করার চেষ্টা করব। এবং আমরা যারা আইনের পেশার সাথে জড়িত আছি তারা কোনো অবৈধ কাজ করতে চাই, করি না করতে চাই।
যায় না। গতকালকে আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, গতকালকে একজন আমাকে বলছে যে তার হচ্ছে সে বিদেশ যাবে, তার কিছু ট্যাক্সের কাগজ করা লাগবে। তো সে তার ট্যাক্সের কাগজ হচ্ছে জমা দেবে, তার রিটার্ন যেহেতু সে 18 নিয়েছে। তো এখানে সে তার হচ্ছে যখন যারা বিদেশ যেতে চায় আর কি, তারা হচ্ছে তাদের একটু ওই যে আইটি টেনটি আর কি, মানে সম্পদটাকে একটু বাড়ায় দেখে। তো বাড়ায় দেখাটাকে হচ্ছে আপনি অবৈধ বলার কিছু না, এটা আবার জালিয়াতির কিছু না। এখন আপনি যেখানে ওইখানে আপনি বাইরে পড়াশোনা করতে যাবেন, আপনার বা অন্য কোথাও আপনার যদি ওরা যদি বলে আপনার ফাইলে 10 লাখ টাকা থাকতে হবে, তাহলে আপনি তো 5 লাখ টাকা আপনার পরিবার থেকে নিতে পারছেন আর কি, মানে উইদাউট ব্যাংকিং চ্যালেঞ্জ আর কি। আমার পরিবার এটার উপর কোনো ট্যাক্স আসবে না। তারপরে আপনি টুকটাক অন্যান্যভাবে আপনার 10 লাখ টাকা হয়ে যাবে, এখানে ফেকের কিছু নাই। আর আমরা যারা হচ্ছে আপনার জন্য যে 3 বছরে আপনার সার্টিফিকেট চাইছেন আর কি, আপনার ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা প্রপারলি রিটার্ন জমা দিয়ে আপনার ফাইলটাকে আমরা করে দিই। আমরা আইনের মধ্যে থেকে আপনাকে সুবিধা দেবো, আমরা আইনের মধ্যে থেকে যতটুকু সুবিধা দেওয়ার চেষ্টা করবো ততটুকু দিতে হবে। এরপরে আমরা কোনো ফেক কাজ করি না। ওনার কথা হচ্ছে যে উনি বলতে চাচ্ছে, উনি আসলে ওই যে উনি মনে করছে যে ওনার তো 10 লাখ টাকা নাই, তো ওনার হচ্ছে আমরা আইটি টেন যদি 10 লাখ টাকা দেখাই দিই তাহলে তো এটা ফেক হয়ে যাবে। আসলে ফেক না, আপনার হচ্ছে আইন অনুযায়ী আপনার কিন্তু যখন দেশের বাইরে যাবেন আপনার লেখাপড়া তো 10 লাখ টাকা খরচ হবেই, সেটা আপনাকে ফ্যামিলি সাপোর্ট দিবেই। তাহলে আপনার ফ্যামিলি যখন সাপোর্ট দেয় তখন ফ্যামিলি আপনাকে যেটা যেটাকে আপনার গ্র্যাজুয়ালি দেয়, ফ্যামিলি আপনাকে 5 লাখ টাকা দিতে পারে, আইন অনুযায়ী 5 লাখ কাগজে কলমে তো দিতে পারে। তারপর তো আপনি বাস্তব ক্ষেত্রে যখন আপনি পড়াশোনা করবেন তার 10 লাখ টাকা বেশি খরচ হবে। তো এখানে ফেকের কিছু নাই। আপনার ফ্যামিলি, আপনার মূল সম্পদ হচ্ছে আপনার পরিবারই আপনাকে টাকাটা দেবে আর কি। তো পরিবার যদি একবারে তো দেবে না আপনাকে, তো কাগজে কলমে দেখাবেন যে আপনি হচ্ছে আপনার যেহেতু আইনের সুবিধা আছে যে আপনি পরিবার থেকে 5 লাখ টাকা করে 5 লাখ টাকা উইদাউট ব্যাংকিং চ্যানেল নিতে পারবেন। তারপর অন্যভাবে কোনো যদি আপনি লোন টোন নেন বা আপনার পরিবার নিল আর কি, হচ্ছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিয়ে নিবে, নিয়ে আপনাকে হেল্প করবে। এখানে ফেকের কিন্তু কিছু নেই। তো এটা হচ্ছে কি আমরা হচ্ছে ওই অনেক সময় যে আইনের আমরা আইনের মানে সুবিধাগুলো সম্বন্ধে আমাদের জ্ঞান কম থাকাতে আমরা হচ্ছে যেটা বৈধ কাজকে আমরা অবৈধ বলি। তো এটা হচ্ছে আমরা যারা আইন পেশা আছে তারা কখনো অবৈধ কাজ করার চেষ্টা করে, তাহলে তো আমরা তো আইনের পেশা থাকবো না, তাহলে তো আমরা আইনজীবী না, আমরা তো হচ্ছে